হ্যালো বন্ধুরা, সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল মেইন এক্সাম যারা দিতে চলেছ তাদের জন্য আমাদের যে 20টি সেট প্রকাশিত হবে তার আজকে তৃতীয় সেট। সেটগুলোর প্রতিটি প্রশ্নপত্র তোমাদের জন্য এবং পরীক্ষার উপযোগী বর্তমান প্রশ্নপত্রের পরিবর্তিত প্যাটার্ন অনুযায়ী খুব যত্ন সহকারে তোমাদের জন্য করা হয়েছে। তোমরা এই প্রশ্নপত্র অনুযায়ী তোমাদের চর্চাটাকে অব্যাহত রাখো এবং আমাদের এই প্রয়াস, এই প্রশ্নপত্র বা আমাদের এই প্রয়াস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং সকলে সম্মিলিতভাবে তোমরা নিজেদেরকে একটা সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করো, নিজেদেরকে যোগ্যতম বলে প্রতিষ্ঠিত করো। সকলের জন্য শুভেচ্ছা রইল। চলো আজকের সেশন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতীয় মহিলা হকি দলের বর্তমান অধিনায়ক কে? দেখো অপশনগুলো দেখো, রানী রামপাল, বন্দনা কাটারিয়া, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা। যেহেতু তোমাদের জিকের প্রশ্নপত্রের মধ্যে কিন্তু সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনও কিন্তু থাকবে, স্বাভাবিকভাবেই আমরা খুব সুন্দর করে আমাদের সেটগুলোকে সাজিয়েছি। সমস্ত ধরনের জেনারেল নলেজের প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্ন নিয়ে কিন্তু এই সেটগুলোকে তৈরি করেছি। তাহলে তোমরা এটার উত্তর দিয়ে ফেলো। ভারতীয় মহিলা হকি দলের বর্তমান অধিনায়ক কে? ভারতীয় মহিলা দলের হকি দলের বর্তমান অধিনায়ক কে? রানী রামপাল। চলো দ্বিতীয় প্রশ্ন, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো 40তম সংবিধান সংশোধনী, 42তম সংবিধান সংশোধনী, 44তম সংবিধান সংশোধনী এবং 46তম সংবিধান সংশোধনী। খুব ট্রিকি একটা প্রশ্ন। দেখো সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটো সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে। সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত কিন্তু একবারই কেবলমাত্র সংশোধিত হয়েছে। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেটা হচ্ছে একবার কেবলমাত্র, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী 1976। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই দুটো শব্দ কিন্তু সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানে ঢুকেছে। সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? দেখো এটা হবে অরুণ মিশ্র। কুদানকুলান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? খুব ভালো একটা স্ট্যাটিক জিকের অংশ, তোমরা অবশ্যই পারবে আমি জানি। কুদানকুলান নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট অবস্থিত কোথায়? তামিলনাড়ুতে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের নিরিখে ভারতের অবস্থান কত? বৈদেশিক মুদ্রা ফরেন রিজার্ভ বা ফরেক্স রিজার্ভের নিরিখে ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে চতুর্থ। এই প্রশ্নগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সুন্দর প্রশ্নগুলো কিন্তু তোমাদের একটু আলাদা জায়গায় তোমরা লিখে নিয়ে কিন্তু মানে জাস্ট সবসময় একটু দেখো, মানে প্রত্যেকদিন একবার করে কারেন্ট অ্যাফেয়ার্সের এই নির্দিষ্ট বাছাই করা প্রশ্নপত্রগুলো তোমরা কিন্তু একটু তৈরি করে নিও। তাহলে বৈদেশিক মুদ্রা রিজার্ভের নিরিখে ভারতের স্থান হচ্ছে চতুর্থ। তাহলে প্রথম কারা কারা আছে? প্রথম হচ্ছে চীন, তারপর সেকেন্ড হচ্ছে জাপান, তৃতীয় হচ্ছে সিঙ্গাপুর, তারপর হচ্ছে ভারত চতুর্থ। তাহলে এটাও কিন্তু তোমরা জেনে নিতে পারলে। রাইমোনা ন্যাশনাল পার্ক কোন রাজ্যের জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হলো? রাইমোনা ন্যাশনাল পার্ক কোন একটি রাজ্যের জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হলো, কোন রাজ্য সেটা? এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা অংশ। এটা হচ্ছে কোথায়? রাইমোনা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে আসামে। কোন দেশটি ইয়াস ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে? আমরা জানি এই যে ঘূর্ণিঝড়গুলো সেটা কি করে, বিভিন্ন দেশ প্রশান্ত মহাসাগরীয় এবং তার উপকূলবর্তী অঞ্চল মানে যে দেশগুলো আছে তারা বেশ কিছু করে নাম দেয় এবং সেই নামগুলো রোটেশনালি কি হতে থাকে, বিভিন্ন দেশে যে ঘূর্ণিঝড়গুলো হচ্ছে সংগঠিত মানে আসছে সেইগুলোর নামকরণগুলো সেইখান থেকে নেওয়া হয়। তাহলে এই যে ইয়াস ঘূর্ণিঝড়ের নামকরণটা কোন দেশ করেছে? ইয়াস ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে হচ্ছে ওমান। এটা কিন্তু খুব ভালো একটি প্রশ্ন। কোন দিনটিতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়?
স্ট্যাটিক জিকের অংশ, খুব সুন্দর একটা প্রশ্ন। কোন দিনটিতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়? তোমরা অবশ্যই জানি পারবে, 24th এপ্রিল, 24শে এপ্রিল তারিখে জাতীয় পঞ্চায়েতি দিবস রাজ দিবস পালিত হয়। কারণটা কি বলতে পারবে? তোমরা কমেন্ট সেকশন আমাকে জানাবে যে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস 24শে এপ্রিল কেন পালন করা হয়। 24শে এপ্রিলে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসকে কেন্দ্র করে কি এমন হয়েছিল যেটাকে স্মরণীয় করে রাখতেই পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়। মরু অঞ্চলের যে মরীচিকা, এটা আমাদের ক্লাস 9-10 এর প্রশ্ন। মরু অঞ্চলের মরীচিকা নিম্নোক্ত কোন প্রাকৃতিক দৃষ্টান্ত, মানে কোনটির প্রাকৃতিক দৃষ্টান্ত বা কোনটির ফলে হয়? মরু অঞ্চলের মরীচিকা তোমরা অবশ্যই পারবে, এটি হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু মরু অঞ্চলের মরীচিকাটা মানে হয়। সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুণা ছিলেন একজন বিশিষ্ট কি? রাজনীতিবিদ, পরিবেশবিদ, বেহালাবাদক না সাংবাদিক? খুব সুন্দর একটা প্রশ্ন। সুন্দরলাল বহুগুণা তিনি ছিলেন একজন পরিবেশবিদ। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত। পরিবেশবিদ নিয়ে মানে পরিবেশ নিয়ে কোন আন্দোলনের সাথে, বিখ্যাত আন্দোলনের সাথে সুন্দরলাল বহুগুণা কিন্তু যুক্ত। এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে, খুব ভালো একটি প্রশ্ন হতে পারে। ভারতের মধ্যে কোথায় হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি সংখ্যক প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? ভারতের মধ্যে কোথায়, মানে কোন স্টেটে? গুজরাট, হরিয়ানা, বালুচিস্তান? অবশ্যই বালুচিস্তান নয়, মানে ভারতবর্ষ বা তার পার্শ্ববর্তী অঞ্চল, তো উত্তর আফগানিস্তান। তো ভারতের মধ্যে সব থেকে বেশি হরপ্পা সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, সেটা যে গুজরাট। ঠিক আছে। পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যবিন্দু যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে কি বলে? খুব সুন্দর একটি প্রশ্ন। পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যবিন্দু যখন একটা সরলরেখা থাকে, সবাই একটা সরলরেখা থাকছে, তখন তাকে কি বলে? এই অবস্থানটাকে বলে সিজিগি, সিজিগি বলা হয়। ঠিক আছে। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট কত ধরনের লেখ জারি করতে পারে, লেখ বা রিট জারি করতে পারে? আমরা জানি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট কি জারি করতে পারে? রিট জারি করতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে ক ধরনের রিট জারি করতে পারে? এটা জারি করতে পারে 5 ধরনের রিট কিন্তু জারি করতে পারে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। মানুষের বাহু বা হাত কোন শ্রেণীর লিভার? মানুষের বাহু বা হাত সেটা কোন শ্রেণীর লিভার? তোমরা অবশ্যই পারবে জানি, খুব সাধারণ একটা জেনারেল সায়েন্সের প্রশ্ন। সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের বাহু। লিভার সিরোসিস রোগ কোন ধাতু দূষণের ফলে হয়? তোমরা বলো, লিভার সিরোসিস রোগ কোন ধাতু দূষণের ফলে হয়? সেটা হয় কোনটা? অপশন দেখে চেষ্টা করো। সেটা হবে আর্সেনিক। লিভারের সিরোসিস রোগটা হয় আর্সেনিক দূষণের ফলে। হোয়ার অ্যাবাউটস নামক উপন্যাসটি কার লেখা? খুব সুন্দর একটা প্রশ্ন সিএ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। হোয়ার অ্যাবাউটস নামক উপন্যাসটা যে লেখা হয়েছে সেটা কার? ঠিক আছে, এটা রচয়িতা কে? ঝুম্পা লাহিড়ী, রাস্কিন বন্ড, অমিতাভ ঘোষ, সালমান রুশদি। চারজনাই বিখ্যাত অথর। হোয়ার অ্যাবাউটস নামক উপন্যাসটি লেখা কার? ঝুম্পা লাহিড়ী। ভারতের আয়তনের দিক থেকে কোন ধরনের বনভূমি সব থেকে বেশি রয়েছে? জিওগ্রাফির একটা অংশ, এবং ইভেন এই প্রশ্নটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতেও বহুবার এসেছে। তোমরা চেষ্টা করো কোনটা হবে অ্যান্সার। সাভানা ও মরুভূমির উদ্ভিদ, নিরক্ষীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় বৃষ্টিবহুল চিরহরিৎ। কোনটা হবে? ক্রান্তীয় পর্ণমোচী, মানে ডেসিডিউয়াস ফরেস্ট কিন্তু ভারতবর্ষে সব থেকে বেশি রয়েছে আয়তনের দিক থেকে। ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এটা একটা আইএনএম থেকে, মানে ইন্টারন্যাশনাল মুভমেন্ট থেকে একটা প্রশ্ন, খুব সুন্দর, হিস্ট্রি থেকে। ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? অবশ্যই আমি জানি তোমরা অ্যান্সারটা দিতে পারবে, চেষ্টা করো। ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবৎ ফাতকেকে। রাজ্য আইনসভার সদস্য নন এমন ব্যক্তি মুখ্যমন্ত্রী হিসেবে কতদিন নিযুক্ত থাকতে পারেন? প্রশ্নটা এই কারণেই সেট করেছি যে প্রশ্নটা বর্তমান প্রেক্ষিত অনুযায়ী খুব ভ্যালিড পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এইরকম একটা ব্যাপার হয়েছে। তো রাজ্য আইনসভার কোনো সদস্য নন এমন ব্যক্তি মুখ্যমন্ত্রী হিসেবে কতদিন নিযুক্ত থাকতে পারেন? অপশনটা মানে প্রশ্নটা এই কারণেই সেট করা যাতে করে বর্তমান প্রেক্ষিত অনুযায়ী প্রশ্নটা কিন্তু আসতে পারে। এটা হতে পারে 6 মাস। 6 মাস পর্যন্ত কোনো ব্যক্তি এমন, যিনি রাজ্য আইনসভার কোনো পক্ষেরই সদস্য নন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্বভার চালাতে পারেন।
নিউটনের কোন গতিসূত্র থেকে বস্তুর জাড্য ধর্ম সম্পর্কে জানা যায়? প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, না কোনোটিই নয়? আমরা কোনটার থেকে জানতে পারি নিউটনের কোন গতিসূত্র থেকে বস্তুর জাড্য ধর্ম সম্পর্কে জানা যায়? এটা জানা যায় প্রথম গতিসূত্র থেকে। আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাড্য বা ইনার্শিয়া সম্পর্কে জানতে পারি। সংবিধানের কোন ধারায় অর্থ কমিশনের কথা বলা আছে? খুব সুন্দর একটা প্রশ্ন। অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন সম্পর্কে বলা আছে সংবিধানের কোন ধারায়? আর্টিকেল নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা বলা আছে সংবিধানের 280 নম্বর ধারায়, 280 আর্টিকেল তে কিন্তু ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন সম্পর্কে কিন্তু বিশদে বলা আছে। নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? ভারতীয় সংবিধানে বর্তমান তফসিলের সংখ্যা কটা? শিডিউল 12টা তফসিল। তার মধ্যে কোন তফসিলে মিউনিসিপ্যালিটি এই নগরপালিকা আইনটা রয়েছে? বলো তো তোমরা এটার অ্যান্সার কোনটা হবে? নগরপালিকা বা মিউনিসিপাল সংক্রান্ত বিষয় সেটা আছে কোথায়? 10ম তফসিলে নাকি দ্বাদশ তফসিলে? অপশন দুটোর মধ্যে থেকে চুজ করো, বলে দিলাম। দুটো এলিমিনেট করলে এই দুটোর মধ্যে থেকে কোনটা হবে? এটা হবে কোনটা? দ্বাদশ তফসিলে। একাদশ তফসিলে আছে কোনটা? একাদশ তফসিলে আছে পঞ্চায়েত, আর দ্বাদশ তফসিলে আছে নগরপালিকা বা মিউনিসিপ্যালিটি সংক্রান্ত বিষয়। সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা আছে 3টি তালিকার মাধ্যমে? আমরা জানি সংবিধানে কেন্দ্র, আমাদের যেহেতু ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় গঠনতন্ত্র, সেই জন্য ভারতীয় সংবিধান স্পষ্ট করে কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে 3টে তালিকার মাধ্যমে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট, এই 3টে তালিকার মধ্যে বিভিন্ন ক্ষমতার কিন্তু বিভাজন করা আছে। এটা কোন তফসিলে আছে? একটু আগেই বলে দিয়েছি 12টা টোটাল তফসিল রয়েছে। তাহলে 12টা তফসিলের মধ্যে কোন তফসিলে এটা আছে? 12টা তফসিলের মধ্যে কোন তফসিলে আছে? 7ম তফসিলে কিন্তু ভারতীয় সংবিধানে 3টে তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা আছে। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? একদম সহজ একটা প্রশ্ন। মনসবদারি প্রথা প্রবর্তন করেন কে? আকবর। ভারতের প্রথম কোন রেল স্টেশনটি আইএসও সার্টিফিকেশন পেয়েছে? খুব সুন্দর একটা প্রশ্ন, সিএ থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ভারতের প্রথম কোন রেল স্টেশন আইএসও সার্টিফিকেশন পেয়েছে? তোমরা অপশনগুলো দেখো। হাওড়া রেলওয়ে স্টেশন, ছত্রপতি শিবাজি টার্মিনাস, গৌহাটি রেলওয়ে স্টেশন, না চারবাক রেলওয়ে স্টেশন? অপশন থেকে তোমরা প্রথমে চেষ্টা করো। ভারতের প্রথম কোন রেল স্টেশন আইএসও সার্টিফিকেশন পেয়েছে? সেটা হচ্ছে গৌহাটি বা গুয়াহাটি রেলওয়ে স্টেশন কিন্তু ভারতবর্ষের প্রথম রেলওয়ে স্টেশন যেটি আইএসও সার্টিফিকেশন পেয়েছে। তাহলে এই যে প্রশ্নপত্রগুলো তোমাদের সামনে, আমরা প্রত্যেকটা সেটের মধ্যে 25টা প্রশ্ন এত খেটে এবং প্রশ্নপত্রগুলো দেখলে, যারা ট্রু অ্যাসপিরেন্ট, যারা সত্যিকারের প্রস্তুতি নিচ্ছ, ভালো প্রস্তুতি নিচ্ছ, তারা প্রশ্নপত্রগুলো দেখলেই বুঝতে পারবে সেগুলো পরীক্ষার ওরিয়েন্টেড কত সুন্দরভাবে তৈরি করা। যাই হোক, তোমরা এই প্রশ্নপত্রগুলো নিয়ে, যেগুলো আনকমন প্রশ্ন তোমাদের মনে হচ্ছে এই প্রশ্নটা মনে তোমাদের থাকবে না, তোমরা লিখে রাখো এবং সবসময় চোখের সামনে এমন একটা জায়গায় ডিসপ্লে করো যাতে করে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের দেখতে দেখতে, জাস্ট মুখস্থ করার দরকার নেই, দেখতে দেখতে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী আবার গতকালকে আগামীকালকে আমরা আবার একটি নতুন সেশনে তোমাদের সাথে দেখা হবে, আরো একটি সেট নিয়ে। তোমাদের প্রস্তুতিটা খুব সুন্দরভাবে চলুক, এই শুভকামনা রইল।